বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ গত কয়েকদিনে পাওয়া গেছে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান আইন উপদেষ্টা। রাকিব হাসানের রিপোর্ট। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতা, অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছেন নানা আলোচনা সমালোচনার। অনেকেই মনে করছেন এর মধ্য দিয়ে সরকার ও ছাত্র নেতাদের সঙ্গে দূরত্ব প্রকাশ পাচ্ছে বিএনপির। বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আওয়ামী লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আসিফ নজরুল লিখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বিএনপি নিরপেক্ষ সরকারের দাবি রাজনৈতিক বক্তব্য বলেও মন্তব্য করেন তিনি। না, এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নির্বাচন ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করলে অতীতের মতো ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে গত 15 বছরে সাধারণ মানুষের রক্ত ত্যাগের প্রতি বেইমানি করা হবে। এদিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বের হয়ে তা করার পরামর্শ দিয়েছেন স্থায়ী কমিটির অপর সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত দ্রুত নির্বাচন হবে গণতন্ত্রের পথ ততই প্রশস্ত হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে। ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মাথায় রাজনৈতিক চিন্তা ঢুকিয়ে ফেসিবাদকে সুযোগ দেয়া যাবে না। আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই। বিশেষ করে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলসমূহের ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। তারা যখন এত কিছুই পারে, শেখ হাসিনার মতো দুঃশাসনের নেত্রীকে যখন বিদায় করতে পারে তারা, তাহলে আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশায় থাকতে পারেন। লেট দেয়ার বি লেভেল প্লেইং ফিল্ড। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন সার্বিকভাবে প্রস্তুত থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শিডিউল ঘোষণার সময় যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি। এছাড়াও 2021 সালের সংসদীয় আসনের পুনর্বিন্যাস না করলে নির্বাচন আয়োজন বিঘ্নিত হবে বলে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশ ভালো বা গ্রহণযোগ্য নাও হতে পারে। আবু সাইদ অপুর রিপোর্ট।
নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিডে কর্মরত সাংবাদিকদের নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজন করে RFED টকের। সেই সুপারিশগুলো এখন চূড়ান্ত করার কাজ চলছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন স্যার। এ সময় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেন, যদি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণজাগরণ সৃষ্টি করার উপরেও বিশেষ বার্তা দেন সিইসি। আমরা যে ইলেকশনটা করব এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে, আর নির্বাচনের জন্য জটিল আইনি বাধা দূর করতে হবে। শিডিউল ঘোষণার সময় যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে বলেও জানান সিইসি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি। যদি এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে। যত চ্যালেঞ্জে থাক নিরপেক্ষ হবে সব নির্বাচন বলে সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সরকারের সাথে এই যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না, ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না, ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। অবু সতপু, মাইটিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান তাজুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে, এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাই বেশি রয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা আছেন। আর কিছু আছেন যে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার যিনি গ্রেপ্তার আছেন। এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে, কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি বলে আমরা আমাদের এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 2 সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণের দাবিতে দেয়া স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দুপুরে সরকারিকরণের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চান শিক্ষকরা। এই সময় পুলিশ লাঠিপেটা এবং জলকামান ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়। জাহিদ আহমেদ বাবুর রিপোর্টে দেখুন বিস্তারিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে দুপুর থেকে হঠাৎই যানজট। ভয়াবহ এই যানজটের কারণ ইবতেদায়ী শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির প্রেক্ষিতে অবস্থান। আন্দোলনের অষ্টম দিনে 6 দফা দাবির এক স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনাকালে পুলিশের বাধার সম্মুখীন হন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে শিক্ষকদের উপর জল কামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ এলাকা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। জানান, হামলা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই পুলিশ বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে, আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদের এই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত শিক্ষকদেরকে ব্যাপকভাবে পিটানো হয়েছে। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। পরে পুলিশের সহায়তায় 15 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। ঘণ্টা 2 পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রতিনিধি দলের মুখপাত্র কাজী মোখলেসুর রহমান। যারা মার খেয়েছে, আহত হয়েছে এবং অসুস্থ অবস্থায় শাহবাগের মধ্যে আন্দোলনরত আছে, তাদের সামনে তাদের যে দাবি দেওয়া প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনরত শিক্ষকরা কেউ এই আন্দোলন ছেড়ে যাবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। পুলিশকে সহায়তা করেন, যাতে আপনাদের জায়গাটা ছেড়ে দিয়ে আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন। একটু প্রবলেম হচ্ছে যানজট ট্রাফিকে, তা আমরা বিকল্প ডাইভারশন দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। দেশটির সাথে বাংলাদেশের ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দাভোসে হওয়া প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। এ সময় রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এসএম আরিফের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, হাসিনা সরকারের আমলে অর্থ পাচার নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। এবং প্রেস সচিব জানান, মায়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ সমস্যার সৃষ্টি করছে। আসিয়ানের সাথে বৈঠকে বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি। বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে, এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন, এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর 90 দিনের জন্য সব দেশে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। তবে USAID-এর রোহিঙ্গা সহায়তা বন্ধ হবে না বলে জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রোহিঙ্গাদের জন্য USAID যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই যা এটা এক্সাম্পট হয়েছে, সো ওইটা জারি থাকবে। সো এটার জন্য চিফ অ্যাডভাইজার এটা অ্যাফেক্টেড হবে না, এটা জারি থাকবে, এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং এই সুবাদে আজকে US এমবেসি চিফ অ্যাডভাইজার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এবং উনিও এই অবস্থায় ধন্যবাদ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার আসায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম জানান, বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। দুপুরে দুদক মহাপরিচালক আখতার হোসেন জানান, যৌক্তিক কারণ ছাড়াই সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হয়েছে।
তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। যখন রাষ্ট্র হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি WHO প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে? তখন কিন্তু তিনি পাবলিক সার্ভেন্ট। যে পুরো বিষয়টা এখানে আত্মসাতের ঘটনা ঘটেছে কিনা, এখানে কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। কোনো কিছুই যা অভিযোগের সাথে যে সব বিষয়গুলো আসবে, অভিযোগ দরখাস্তে যে অভিযোগ রয়েছে সেগুলো যেমন দেখবেন, আরও যদি এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। কারোর বিরুদ্ধে গণহত্যা, জনবিরোধী রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি জানান, বাংলা একাডেমি পুরস্কারের তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমির সার্বিক পরিস্থিতি এবং সার্বিক পরিচালনা পদ্ধতি নিয়ে নানা পক্ষে কিছু অসন্তোষ রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলা একাডেমির সংস্কারে কমিটি গঠন করা হয়েছে। আমাদের ঘোষিত তালিকাটি ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত হয়েছে। তো সব মিলিয়ে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আমার বলার কথা মোট দুটি। একটি হলো এই যে আমরা এই তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে। সকালে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর ওয়ামি পার্লামেন্ট ক্যাম্প মাঠ প্রাঙ্গণে চায়না লং লিভ ফ্রেন্ডশিপ আয়োজনে 1000 দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি, ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছে। দুনিয়ার ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি, তাদের মনের আদান প্রদান তা হয় চমৎকার। আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরো সুদৃঢ় হোক। এবার মাইটিভি বিশেষ। কেবলমাত্র পোশাক পরিবর্তনই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে সার্বিক পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যাতে আর কখনো তারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়। পোশাক পরিবর্তনের সাথে এই বাহিনীগুলোর মানসিকতারও পরিবর্তন জরুরি বলে মত তাদের। একই সাথে বাহিনীগুলোর মধ্যে বৈষম্য দূর করার ব্যাপারেও পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব সৈকতের রিপোর্ট। অপেশাদার আচরণের কারণে আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলো আলোচনা সমালোচনায় ছিল বরাবরই। বিশেষ করে গেল 1.5 দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং সরকার বিরোধী মতকে দমনে গায়েবী মামলা, নির্যাতন, জঙ্গি নাটক, রাজনৈতিক এবং দাবি আদায়ের কর্মসূচিতে অস্বাভাবিক বল প্রয়োগ সহ নানাবিধ কারণে শুধু দেশেই নয়, এই বাহিনীগুলো নিন্দিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। সর্বশেষ গেল জুলাই-আগস্টে ছাত্র জনতার উপর বাহিনীগুলোর নির্মমতা ছাড়িয়ে যায় সকল পৈশাচিকতাকে, ফলে গণধিকৃত হয় এ সকল বাহিনী। গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর এই বাহিনীগুলোকে জন আস্থায় আনতে কাজ শুরু করে সংশ্লিষ্ট কমিশন। বিশেষজ্ঞ, সাধারণ মানুষ এবং কর্মরতদের অভিপ্রায় অনুযায়ী সংস্কারের প্রথম ধাপ বাস্তবায়নে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত আসে। এই পোশাক পরে তারা হত্যা, গুম, খুন
এসবের সাথে জড়িত ছিল। যেই পোশাক 5ই আগস্টের পূর্বে পুলিশ পরিধান করেছিল সেই পোশাকের প্রতি সাধারণ জনগণের একটা তীব্র ঘৃণা এবং এক ধরনের অসন্তোষ কিন্তু রয়েছে। পোশাক পরিহিত পুলিশের কাছে যেতে তাদের কিন্তু সেই অবিশ্বাস, সেই ট্রমা এগুলো কিন্তু ফিরে আসে। পোশাক পরিবর্তনটাকে আমরা দেখছি যে এটা একটা পরিবর্তনের প্রাথমিক একটা পদক্ষেপ। তবে নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করে তাহলে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। এই পোশাক যেহেতু তাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, তারা যেহেতু নানাভাবে স্টিগমাটাইজড হয়েছে, তো পরিবর্তিত পোশাক তাদেরকে এই পোশাকের আবর্জনা ঝেড়ে ফেলে নতুন করে শুরুর কিন্তু একটা বার্তা দেবে। আর মানসিকতার যদি পরিবর্তন না করতে পারি আমরা, তাহলে যতই আমরা বাহিনীর এই ড্রেস বারবার করে পরিবর্তন করি, এটা কিন্তু ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে যাবে। আমাদের এই বাহিনীর যে মানসিক যে চিন্তা চেতনা, এটাকে পরিবর্তন করতে হবে। সংস্কারের মধ্যে বাহিনীগুলোর চাকুরি বিধি, অভ্যন্তরীণ বৈষম্যের অবসানও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বৈষম্য তো আছে, ফাঁড়িগুলোতে মনে করেন যারা দায়িত্ব পালন করে তাদের বসার জায়গা নেই, তারপরে রাত্রি যাপনের ওইরকম জায়গা নেই, তো মশা, মাছি, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ এর মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করে। এরা কিন্তু মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা বা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবে, তেমনিভাবে সাধারণ জনগণ তাদেরও কিন্তু দায়িত্ব জায়গা রয়েছে। তারা কিভাবে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আচরণ করবে সেটাও কিন্তু একটা সম্যক ধারণার বিষয়। পুলিশ, র্যাব, আনসার সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলোকে জনবান্ধব করতে সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিটি সময় আমরা দেখেছি যে রাজনৈতিক বিবেচনাতেই আসলে পোস্টিং হয়েছে, রাজনৈতিক বিবেচনাতেই প্রমোশন হয়েছে, অনেকে ভুক্তভোগী হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু বাহিনীর মধ্যে একটা মেসেজ দেয় যে আসলে যোগ্যতা দিয়ে অ্যাচিভ করা যাচ্ছে না, তখন তারা কিন্তু অল্টারনেটিভ এই কাজগুলো করে। যারা নীতি নির্ধারক আছি আমরাই মূলত দায়ী, আমরাই সুযোগ করে দিচ্ছি পুলিশকে ঘুষ খাওয়ার। এখনও তো মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। টঙ্গী জয়দেবপুর রেল রুটে হঠাৎ 10 ফুট রেল লাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের 1200 যাত্রী। বেলা 2:15টার দিকে টঙ্গী জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী জয়দেবপুর রুটের একটি লাইন। রোববার দুপুরের দিকে হঠাৎ রেল লাইনের 10 গজের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেল লাইনের উপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। বেলা 2:10 দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে 2:30 দিকে ঘটনাস্থলের 100 গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ট্রেনের 1200 যাত্রীর প্রাণ।